শান্ত একটা পাহাড়ি শহর, আর সেখানে ট্যাক্সি ড্রাইভার বেনজি। তার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা তার পুরনো কালো অ্যাম্বাসেডর গাড়ি। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ একদিন সেই গাড়ি তাকে টেনে নিয়ে গেল এক অদ্ভুত ঘটনার ভিতরে। থাডুরাম, এই সিনেমার গল্পটি ঠিক সেখান থেকেই শুরু। আমি আছি তোমার সঙ্গে মিকা স্টুডিও। এখানে আমরা খুঁজে খুঁজে নিয়ে আসি সেরা মুভির এক্সপ্লেনেশন। তাই যদি এমন গল্প ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। মুভি শুরু হয়। দেখা যায় পাহাড়ি এলাকার মধ্যে হঠাৎ করেই ভূমিধস হয়, যার কারণে ফায়ার সার্ভিস ও পুলিশরা তাড়াহুড়া করে সেখানে চলে আসে উদ্ধার কাজ করার জন্য। সেখানে তারা এসে অনেক মানুষকে উদ্ধার করে। হঠাৎ করে একজন উদ্ধার কর্মী সেখানে এমন কিছু দেখতে পায় যার কারণে সে পুরো টিমকে চিৎকার করে ডাকে। সেখানে এমন কিছু ছিল যেটা দেখে পুরো উদ্ধার কর্মীরা অবাক হয়ে যায়। এরপর দৃশ্য পাল্টে যায় এবং একটি পুরাতন আমলের গাড়ি, আর তার মধ্যে ছিল মুভির নায়ক বেনজি, যে এই গাড়ির মালিক। যুবক বয়সে সে মুভির অ্যাকশন স্টান্টম্যান ছিল, তবে এখন গাড়ি দিয়ে প্যাসেঞ্জার সার্ভিস দেয়। তার ফ্যামিলিতে এক ছেলে আর এক মেয়ে ও বউ আছে। তার বউ ললিতা, ছেলের নাম পাভি আর মেয়ের নাম পবিত্রা। এই চারজন মিলে তাদের হ্যাপি ফ্যামিলি। কোনো রাগ নেই, ঝগড়া নেই, সবাই একসাথে অনেক হ্যাপি। ভ্যান্স খুব হাসি খুশি সরল একটা মানুষ। সে তার ছেলে মেয়েকে কাউকে কোনো কষ্ট দিয়ে শাসন করে না। ভ্যান্সের ফ্যামিলির আরেকটি মেম্বার হচ্ছে তার গাড়িটা। সে এটাকে অনেক যত্ন করে, কিন্তু তার ছেলে দেখতে পারে না। সে বলে যে এটা গাড়ি নাকি ঠেলা গাড়ি, কিন্তু একদিন তার কলেজ ফ্রেন্ডরা এসে ভ্যান্সের গাড়ি দেখে পুরাই অবাক, কারণ এটা নাকি অনেক ওল্ড মডেল গাড়ি। ফ্রেন্ডরা তো গাড়ির অনেক প্রশংসা করতে থাকে। পাবির ফ্রেন্ডরা তার বাসায় আসে দাওয়াত খেতে। ভ্যান্স তাদের খাবার দিয়ে চলে যায় নিজের ফ্রেন্ডদের সাথে পার্টি করতে। তখন রাস্তায় দেখে তার গাড়িটা রাস্তায় পাবি ও তার ফ্রেন্ডরা চালাচ্ছে। এটা দেখে ভ্যান্স বাইক নিয়ে গাড়ির পিছু করতে থাকে। হঠাৎ করে কারের ব্রেক কাজ করা অফ হয়ে যায়। তখন গাড়িটা রাস্তার সাইডে ধাক্কা লেগে থেমে যায়। ভ্যান্স এসে তো রাগে আগুন হয়ে তার ছেলে পাবিকে একটা থাপ্পড় মেরে দেয় আর বলে, যদি তোমাদের কিছু হয়ে যেত তাহলে আমি কি করতাম এখন। পাপি তো থাপ্পড় খেয়ে বাপের সাথে কথা বলা অফ করে দেয়। ধাক্কা লেগে গাড়ি একটু ভেঙে যাওয়াতে ভ্যান্স ওয়ার্কশপে নিয়ে যায় এটি ঠিক করতে। ভ্যান্স তার কারকে অনেক ভালোবাসতো, তাই গাড়ি ঠিক হওয়া পর্যন্ত সেখানে বসেছিল। সকালে পাবিকে থাপ্পড় মারিছিল, তাই পাবির রাগ করে হোস্টেলে চলে গেছে আর কলও ধরে না। ভ্যান্স অনেকবার কল দেয়, কিন্তু পাবি কল কেটে দেয়। ভ্যান্স গ্যারেজে বসেছিল, তখন তার কাছে কল আসে যে তার মাস্টার মারা গেছে। ভ্যান্স মাস্টারকে অনেক ভালোবাসতো এবং রেসপেক্ট করত। মাস্টারকে শেষবারের মতো দেখা করার জন্য ভ্যান্স তার গাড়িটা গ্যারেজে রেখে বাসায় চলে আসে আর মাস্টারকে দেখতে চলে যায়। মাস্টারের শেষ বিদায় দিয়ে নিজের এলাকায় আসলে ভ্যান্স তার গাড়িটা যে গ্যারেজে দিয়েছিল ওটার মালিক ভ্যান্সকে কিছু না বলে তাকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। সেখানে ভ্যান্সের ফ্রেন্ডরাও ছিল। কি হয়েছে এটা কেউ ভ্যান্সকে বলে না। পুলিশের সাথে দেখা করতে গেলে অফিসার বলে, গ্যারেজের ছেলেটা আমাকে থাপ্পড় মেরে পালিয়েছে। এই ছেলে গাড়িতে করে গাঁজা সাপ্লাই দিতে গিয়ে ধরা পড়ে, তাই এখন ভ্যান্সের গাড়িটা পুলিশ স্টেশনে থাকবে। ভ্যান্স বলে, স্যার যত টাকা লাগে আমি দিব, তাও আমার গাড়িটা ছেড়ে দেন। পুলিশ বলে, না আমি ছাড়বো না, কারণ ওই ছেলে আমার ইজ্জত মেরে দিয়েছে, তাই আমি তাকে ধরবো, আর তোমরা তাকে ধরে এনে দাও, তখন গাড়ি ছাড়বো। গাড়ি স্টেশনে ছিল, ভ্যান্সও স্টেশনে বসে থাকতো। গ্যারেজের ছেলেটাকে খুঁজে বের করার জন্য ভ্যান্স তার ফ্রেন্ডদের নিয়ে ছেলেটার বাসায় গেলে জানা যায় তার নাম মণি। সে তার বাসায় আসে না অনেক দিন। মণিকে খুঁজে না পেয়ে তারা আবার স্টেশনে এসে পুলিশকে রিকোয়েস্ট করে, কিন্তু অফিসারের মন গলে না। তখন অফিসারকে ঘুষ দিয়ে ম্যানেজ করার চেষ্টা করতে থাকে, আর এই সময় ভ্যান্স বালতিতে পানি নিয়ে চলে যায় কার ওয়াশ করার জন্য। অফিসার ব্রেনি তো এটা দেখে রেগে আগুন। সে গিয়ে ভ্যান্সের সাথে কাটাকাটি লেগে যায় আর বলে, আমি বেঁচে থাকতে তুই এই গাড়ি নিয়ে যেতে পারবি না। ভ্যান্স অফিসারের সাথে রাগ দেখায়। তখন ফ্রেন্ডরা ভ্যান্সকে বাইরে নিয়ে আসে আর বলে, তুমি কি করলে এটা? কষ্টে অফিসারকে ম্যানেজ করলাম, এখন তো আজীবন গাড়ি দেবে না। ভ্যান্স বাসা চলে আসে, কিন্তু তার মনে শান্তি নেই। তাই রাতে একটি ট্যাক্সি ভাড়া করে আবার পুলিশ স্টেশনে চলে যায়। তার সেই প্রিয় গাড়িটাকে ছাড়া থাকতে পারে না। পুলিশ স্টেশনে গিয়ে ভ্যান্স এবার বড় অফিসার জর্জের সাথে কথা বলে। অফিসার জর্জ সকালে স্টেশনে ছিল না, সে এখন এসেছে। তাই ভ্যান্স জর্জকে রিকোয়েস্ট করে গাড়িটা দিয়ে দেওয়ার জন্য। কেন গাড়ি
আটকে রাখা হয় সেটা শুনে জর্জ অফিসার বেনিকে বলে দেয় ভ্যান্সের গাড়িটা ছেড়ে দিতে। বেনি অনেক রাগে ছিল, তাই সে গাড়িটা দিতে চাইছিল না, কিন্তু জর্জ অনেক ভালো লোক, তাই সে বেনিকে বুঝিয়ে গাড়ি দিতে বলে। গাড়ি হাতে পেয়ে সবাইকে থ্যাঙ্কস দিয়ে ভ্যান্স চলে যায়। তবে জর্জ বলে, ভ্যান্স, আমি তো তোমাকে এত হেল্প করলাম, তার বিনিময়ে তুমি আমাকে একটু এক জায়গায় নামিয়ে দিও তো। ভ্যান্স রাজি হয় না। তখন জর্জ বলে, আরে আমাদের কনস্টেবল সুধীরের বোনের বিয়ে, ওদিকে নামিয়ে দাও। ভ্যান্স রাজি হয়ে যায় আর তাদেরকে বিয়ে বাড়িতে নিয়ে চলে যায়। বিয়েতে ঢোকার আগে বেনি গাড়ির চাবি নিয়ে নেয় যেন ভ্যান্স না চলে যায়। বিয়েতে সবাই ইচ্ছে মতো মজা করার পর জর্জ এসে ভ্যান্সকে বলে, আমাদের এই শহরের সাইডে একটা জায়গায় নামিয়ে দাও তো, সুধীরের কাজিনের বাসা ওইদিকে, তাই আমরা ওইদিকে পার্টি করব। ভ্যান্স বলে, না স্যার, এত দূরে আমি গাড়ি নিয়ে যেতে পারবো না, স্যার আমাকে বাসায় যেতে দিন। কিন্তু জর্জ জোরাজুরি করে ভ্যান্সকে রাজি করায়। এরপর বেনি, জর্জ ও সুধীর মিলে রওনা দেয় ওই জায়গায় যাওয়ার জন্য। যাওয়ার সময় জর্জ জিজ্ঞাসা করে, ভ্যান্স, তুমি এই পুরনো গাড়ি কেন চালাও? তখন ভ্যান্স বলে, স্যার আমি এই এলাকার নই, আমি আমার মাস্টারের সাথে থাকতাম, আমি মুভিজ ফাইট স্টান্টম্যান ছিলাম। আমাদের লাইফ ভালো যাচ্ছিল, কিন্তু একদিন স্টান্ট করার সময় এক্সিডেন্ট করে আমার ভাইয়ের মতো ফ্রেন্ড মারা যায়। তখন মাস্টারের উপর কেস হয়, মাস্টার সহ আমাদের কাজ চলে যায়। তখন মাস্টার আমাকে এই গাড়িটি দেয় আর আমি এটি নিয়ে এই শহরে চলে আসি। এই গাড়িটির সাথে আমার অনেক স্মৃতি জড়িত। এইসব কথা বলতে বলতে তারা শহর থেকে অনেক সাইডে চলে আসে। পাহাড়ের ভিতর তখন আদিবাসীদের অনুষ্ঠান হচ্ছিল, তাই জর্জ বলে, আমরা পার্টি পরে করব, আগে পাহাড়ে যাব আদিবাসীর নাচ দেখতে। ভ্যান্স পাহাড়ের ভিতর যেতে রাজি না, তাও বাকি দলে জোড়াজুড়িতে ভিতরে ঢুকে পড়ে। ধীরে ধীরে অনেক কষ্টে কিছু দূর যাওয়ার পরও আদিবাসীর এলাকা না দেখে ভ্যান্স এবার রেগে গিয়ে বলে, স্যার আমি আর ভিতরে যাব না, দরকার হলে অন্য গাড়ি ভাড়া করে এনে আমিও আপনাদের সাথে যাব, তাও আমার গাড়ি নেব না। ভ্যান্সের এত রাগ দেখে জর্জ বলে, শোনো ভ্যান্স, তুমি তো জানো কালকে সুধীরের বোনের বিয়ে, তার মা বাবা পরিবারের সবাই অনেক হ্যাপি, কিন্তু সমস্যা হচ্ছে কলেজে পড়ার সময় সুধীরের বোনের সাথে একটা ছেলের রিলেশন ছিল, কিন্তু এখন বিয়ে ঠিক হয়ে যাওয়ায় ওই ছেলে কিছু পার্সোনাল ভিডিও দিয়ে সুধীরের বোনকে ব্ল্যাকমেল করে। নিজের পরিবার ও মান সম্মানের কথা ভেবে সুধীরের বাবা ছেলেকে বোঝাতে গেলেন, কিন্তু এক সময় হাতাহাতি লেগে সুধীরের বাবা ছেলেটিকে মেরে ফেলে। একটা পুলিশওয়ালা হয়ে আমরা কিভাবে আরেকটি পুলিশের পরিবারকে হেল্প না করি বলো? ভ্যান্স, আমি তোমাকে এসব বলতে চাইনি, এখন তুমি সবই জেনে গেছো, তাই আমি বলছি তুমি আমাদের হেল্প করো। ওই ছেলের লাশ আমরা তোমার গাড়ির পিছিয়ে করে ওই দিকে নিয়ে আসছি। ভ্যান্স তো এই কথা শুনে একদম রেগে গিয়ে জর্জের গলা চেপে বলে, তুই আমার সাথে কি করলি এটা? আমি তোর কোনো হেল্প করব না, আমি চলে যাচ্ছি এখান থেকে। এই কথা শুনে জর্জ এসে ভ্যান্সকে বলে, এটা আমার এইমাত্র করা প্ল্যান, আমি কোনো ঝামেলা চাই না। যদি তুমি আমাদের হেল্প করে চুপ থাকো তাহলে তুমি বেঁচে যাবে, আর না হয় আজকে এখানে আরো একটা লাশ পড়বে। আমাকে খারাপ হতে বাধ্য করো না। জর্জের হুমকি খেয়ে ভ্যান্স চুপচাপ গাড়িতে বসে থাকে আর বেনি গাড়ি চালিয়ে জঙ্গলের অনেক গভীরে চলে যায়। গভীর জঙ্গলে ঢোকার পর গাড়ি সাইড করে জর্জ, বেনি আর সুধীর মিলে গাড়ির ভিতর থেকে লাশটা বের করে নিয়ে যায়। ভ্যান্স গাড়িতে বসেছিল, সে শুধু লাশের একটা পা দেখে। জঙ্গলে লাশটা মাটি চাপা দিয়ে তারা আবার সেখান থেকে ফিরে আসে এবং জর্জ ভ্যান্সকে কিছু টাকা দেয়। সকাল হলে ভ্যান্সের চোখ খোলে গাড়ির মধ্যেই, আর সে তার বাড়ির সামনে ছিল। গাড়ির অবস্থা খারাপ হওয়ায় এসব দেখে সে রাতের কথা মাথায় আসে না, আর ওই লাশের পাটার কথা বারবার মনে পড়তে থাকে। ভ্যান্স একটা ভালো মানুষ, তাই সে ওই লাশ হত্যার বিষয়টা সহ্য করে উঠতে পারে না। এমনকি তার প্রিয় গাড়িটাও খারাপ অবস্থা হয়ে যায়। বাড়িতে এসে সে টেনশনে কারোর সাথে ঠিকমতো কথা বলতে পারছিল না। পরে লাশ যে বক্সে ছিল সেটি চেক করতে গেলে একটা মানিব্যাগ পায় এবং সব জায়গায় রক্ত পড়েছিল। মানিব্যাগটা খোলার পর আগে তার বউ চলে আসে, তাই মানিব্যাগটা ফেলে গাড়ি অফ করে দেয়। ভ্যান্স কোনোভাবে রাত্রের অ্যাক্সিডেন্টটা ভুলতে পারলো না। ইন্সপেক্টর জর্জ ভ্যান্সকে কল দিয়ে পুলিশ স্টেশনে ডাকে আর বলতে থাকে, কালকে রাতে যা হয়েছে সেটা যদি তুমি কাউকে কিছু বলো তাহলে আমি তোমার পুরো ফ্যামিলিকে মেরে ফেলবো। এরপর স্টেশন থেকে চলে আসার সময় ভ্যান্স ওই গ্যারেজে কাজ করা ছেলেটার বাবা মাকে পুলিশ স্টেশনে আসতে দেখে। তারপর ভ্যান্স ভাবে পুলিশ হয়তো ওই ছেলেটাকে মেরেছে, কারণ সে বেনিকে থাপ্পড় মেরেছিল। ভ্যান্স বিশ্বাস করতে পারছে না সুধীরের পরিবারের জন্য জর্জ এমন কষ্ট করবে। ওদিকে আবার জর্জের ছেলে পাবে অনেক দিন ধরে কল দেয় না দেখে ভ্যান্স হোস্টেলে যায় তাকে দেখার জন্য, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে
পাভি 3 দিন আগে তার রেড কালার বাইক নিয়ে বের হয় এবং আর ফিরে আসে না। তাই ভ্যান্স পুলিশ স্টেশনে গিয়ে জিডি করে আর জর্জ বলে, ভ্যান্স তুই আমাকে হেল্প করেছিলি, তাই আমিও তোর ছেলেকে খুঁজে আনতে সাহায্য করব। আসার সময় স্টেশনের সামনে ভ্যান্স তার ছেলের বাইকের মতো একটা বাইক দেখে এবং তখন বেনি এসে বলে, আরে ভ্যান্স এই বাইক এখানে 3-4 মাস থেকে পড়ে আছে, তাই তুই বাড়ি যা। ভ্যান্স কোনোভাবে মনে শান্তি পাচ্ছিল না, তাই সে বাড়ি এসে লুকিয়ে লুকিয়ে ওই গাড়ির পাওয়া মানিব্যাগটা খুঁজে বের করে এবং সেটা খুলে দেখে ওইটা আর কেউ না, তার ছেলে পাভির মানিব্যাগ। ভ্যান্স সহ্য করতে পারে না, কষ্টে মারা যাবে এমন অবস্থা, কারণ ওই দিন পুলিশ যে লাশটিকে মাটি চাপা দিয়েছিল সেটা ছিল তার ছেলে পাভির লাশ। ভ্যান্স ওই কষ্টের কথা কাউকে বলতে পারে না, সে বাথরুমে গিয়ে পাগলের মতো কাটতে থাকে। রাতে বৃষ্টির মাঝে ভ্যান্স সুধীরের বাড়ি চলে যায় এবং সরাসরি জিজ্ঞাসা করে, ওই দিন তোমরা মিলে কাকে মেরেছিলে, সত্যি বলো। সুধীর বলে, আমি কিছু জানি না, তুই যার সাথে আসছিলি তাকে জিজ্ঞাসা কর। অনেক বৃষ্টির কারণে সেদিন রাতে পাহাড়ে ভূমিকম্প বা ভূমিধস ঘটেছিল এবং অনেক মানুষ মারা যায়। উদ্ধারকারীরা কাজ করতে গিয়ে সেখানে একটি বস্তাবন্দি লাশ পায় যার বয়স হবে 23-24। ওই লাশটি 3-4 দিন আগের। এই খবর সব জায়গায় ভাইরাল হয়ে যায়। খবর শুনে জর্জ সোজা বেনির বাড়িতে চলে যায়। বেনি বলে, স্যার গতকাল ভ্যান্স মিসিং জিডি করেছিল আর আজকে আমি কম্পিউটারে রেজিস্ট্রেশন করেছি এবং আজ এই লাশ বের হয়েছে। আপনি তো বলেছিলেন পাহাড়ে মাটি দিলে খুঁজে পাওয়া যাবে না। জর্জ বলে, লাস্ট পোস্টমর্টম করে এরপর মিসিং রিপোর্ট চেক করা পর্যন্ত আমাদের হাতের সময় আছে। তখন সুধীরকে ফোন করলে তার মোবাইল অফ পাওয়া যায়। তখন বেনি খোঁজ নিয়ে এসে জর্জকে বলে, স্যার গতকাল রাতে কে জানে সুধীরের কাছে এসেছিল দেখা করতে এবং তারপর থেকেই সে মিসিং। আমার মনে হয় ভ্যান্স এই কাজ করেছে, কিন্তু ভ্যান্স আর সুধীরের মধ্যে কিভাবে মিল হলো? জর্জ অনেক ঠান্ডা মাথার লোক, তাই সে বেনিকে বলে, তুই আমাকে একটু সময় দে, আমি দেখি কি করা যায়। জর্জ সোজা ভ্যান্সের বাসায় যায় এবং বাসায় গিয়ে ভ্যান্সের বন্ধুকে ডেকে বলে, ভ্যান্স ও তার ছেলের মাঝের সম্পর্ক কেমন ছিল। ভ্যান্স দুদিন আগে একটা মিসিং রিপোর্ট লিখেছিল, আজকে পাহাড়ের পাশে একটা ছেলের লাশ পাওয়া গেছে, পোস্টমর্টম হচ্ছে, এটা তোমাদের বাড়ির ছেলের লাশ। তার উপর আবার ভ্যান্স হঠাৎ করে মিসিং, তাই তোমাদের পুলিশ স্টেশনে আসতে হবে। জর্জের এই কথা শুনে ভ্যান্সের পরিবার কান্নায় ভেঙে পড়ে। এদিকে দেখা যায় শহরের সাইডে একটি হোস্টেলে সুধীরকে বেঁধে রেখে জিজ্ঞাসা করা হচ্ছে, ওই লাশটা কার। সুধীর বলে, বিশ্বাস করো আমি জানি না, গাড়িতে কার লাশ ছিল আমি জানি না, রাস্তাটা ভালো চিনতাম, আমার বাবা মায়ের নামে যা বলা হয়েছে সব মিথ্যা, আমিও তোর মতো গাড়িতে উঠে জেনেছিলাম সেখানে লাশ ছিল। ভ্যান্স এসব কথায় বিশ্বাস করতে পারছে না, উল্টো তার হাত ও পায়ের আঙ্গুল ভেঙে ফেলছে। ভ্যান্স পরে জর্জকে ফোন দিয়ে বলে, আমার ছেলে কোথায় বল। জর্জ বলে, আরে ভ্যান্স তোর ছেলে ভালো আছে, তুই আমার কথা শুনে বাড়ি গিয়ে দেখ। ভ্যান্স কথায় বিশ্বাস না করে কল কেটে দেয় এবং জর্জকে দেখা করতে রাখে। জর্জ ভ্যান্সের সঙ্গে দেখা করতে এসে বলে, আমি 2 মাস পর থেকে রিটায়ার হতে যাচ্ছি, তাই এত ভালো করে বলছি, না হলে তুই আমাকে চিনিস না। আমি কি জিনিস? তুই ওই দিন কি বলেছিলি যে তোর ফ্রেন্ড মারা যাওয়ায় তুই এই এলাকায় চলে এসেছিলি? এসব মিথ্যা কথা বলে লাভ নেই। তোর ফ্রেন্ডের বউয়ের সঙ্গে তোর পরকীয়া ছিল, তাই তুই তোর ফ্রেন্ডকে মেরে তার বউ নিয়ে পালিয়ে গিয়েছিলি। পল্লবী তোর ফ্রেন্ডের বউ আর পাবি তোর সেই ফ্রেন্ডের ছেলে। তখন ফ্রেন্ডের ছেলেকে মেরে তুই নিজের রাস্তা ক্লিয়ার করলি। এসব কথা শুনে ভ্যান্সের মাথা গরম হয়ে যায়। জর্জের সঙ্গে হাতাহাতি শুরু হয় এবং এদিকে পুলিশ এসে ভ্যান্সকে ধরে ফেলে। ভ্যান্সের বিরুদ্ধে এখন তার ছেলেকে হত্যার মামলা লেগেছে। ওইদিকে বেনি ভ্যান্সের বউ ও মেয়েকে স্টেশনে এনে প্রচন্ড নির্যাতন করে এবং বলে, দেখ স্বীকার কর ভ্যান্স মেরে ফেলেছে পাবিকে। ভ্যান্সের মেয়ের গলার উপর চেপে ধরে বলে, স্বীকার কর পাবি তোর সঙ্গে খারাপ কাজ করেছে, তাই ভ্যান্স তাকে মেরে ফেলেছে। গল্পের পুরো টুইস্ট পাল্টে গেছে। খুনের সব দায় এসে পড়ে ভ্যান্সের উপর। এদিকে পাবি নাকি তার আপন ছেলে না, এমনকি বউটাও ছিল তার ফ্রেন্ডের বউ। ফ্রেন্ড মারা যাওয়ার পর তাকে বিয়ে করে আনে। পুলিশ এখানে ভ্যান্সকে ধরে নিয়ে আসে আর কোর্টে নিয়ে গেলে তাকে 7 দিনের রিমান্ড দেওয়া হয়। ভ্যান্সকে রিমান্ডে এনে জর্জ বেনিকে বলে, আজকে আমি বাইরে থেকে কিছু গুন্ডা পাঠাবো আর ভ্যান্সকে মেরে ফেলবো, তাই শুধু তাদের সাথে থাকবি। আর স্টেশনের সব মানুষকে ডিউটিতে পাঠিয়ে দিব এবং সব ক্যামেরা অফ রাখবি। বেনি জর্জের কথায় রাজি হয় না। সে বলে, স্যার আপনার কাছে অনেক খারাপ কাজ করেছি, আপনি আর আমাকে ফাঁসাইয়েন না। জর্জ বলে, বেনি তুই কতদিন এভাবে থাকবি? আমি রিটায়ার হওয়ার আগে
তোর নাম সিনিয়র ইন্সপেক্টর করার জন্য সুপারিশ করে দিব। এই কথা শুনে বেনি রাজি হয়ে যায় এবং কথা মতো রাতে স্টেশনে থাকা সবাইকে ডিউটিতে পাঠিয়ে দেয়। সুধীরের মনে একটু সন্দেহ লাগছিল ব্যাপারগুলো নিয়ে। সবাই চলে যাওয়ার পর পুলিশ গাড়িতে করে কিছু লোক আসে সিভিল ড্রেসে এবং তারা ভিতরে ঢুকে সব গেট লক করে বেঞ্চ যেখানে ছিল ওইদিকে যায়। বেনি বেঞ্চকে বলে, আজকে তোর দিন শেষ, কিন্তু মরণের আগে তোর জানার অধিকার আছে কিভাবে আমরা কষ্ট দিয়ে তোর ছেলেকে মেরেছিলাম। তখন দেখা যায় কিভাবে জর্জ পাবিকে থানায় বসিয়ে টর্চার করে, এরপর হেলমেট দিয়ে বাড়ি দিয়ে তাকে মেরে ফেলে। আর বেনি সে লাশটা নিয়ে বেঞ্চের গাড়িতে লুকিয়ে রেখেছিল। এসব কথা বলতে বলতে লোকগুলো বেঞ্চকে মারবে আর বেঞ্চ তাদের সাথে মারামারি শুরু করে। বেঞ্চ অ্যাকশন ম্যানের কাজ করতো, তাই সেই ফাইটে অনেক ভালো এবং তার উপর ছেলে হারানোর কষ্ট তো ছিলই। বেঞ্চ সবাইকে মেরে ফেলে রাখে এবং বেনিকে মারামারি করে বাইরে নিয়ে আসে, যেমন ভাবে বেনি তার ছেলেকে এনেছিল। এরপর বেনিকে গাড়িতে রেখে স্টেশন থেকে চলে যায়। পুলিশ এই খবর পেয়ে পুরো শহরে চেকপোস্ট বসায় এবং জর্জ তার টিমকে নিয়ে বেঞ্চের বাসায় যায়। সেখানে গিয়ে বেঞ্চের মেয়ে ও বাচ্চাকে টর্চার করে এবং জিজ্ঞাসা করে বেঞ্চ কোথায়। তখন বেনির নাম্বার থেকে জর্জের মোবাইলে কল আসে এবং জর্জ কল ধরতে বলে বেনি বেঞ্চ কোথায়। অপর পাশ দিয়ে বেঞ্চ বলে, তুই তোর বাড়ি খালি রেখে আমার শিকার করতে গেছিলি। আজ আমি তোর মেয়ের সাথেও যা করব সেটা তুই করেছিলি আমার ছেলের সঙ্গে। এই কথা বলে বেঞ্চ কল কেটে দেয়। জর্জের বাসায় ঢুকে জর্জের মেয়ে তার সামনে পড়ে। কিছুক্ষণ পর জর্জ বাসায় আসে, তার মেয়েকে খুঁজতে থাকে কিন্তু কোথাও পাওয়া যায় না। হঠাৎ বাড়ির বাইরে তার চোখ পড়ে বেঞ্চের গাড়ির ওপর। সেখানে গিয়ে গাড়ির দরজা খুলতে ভিতরে দেখে বেনির বডি পড়ে আছে এবং সে অত্যন্ত ভয়ানকভাবে মেরেছে। তখনই ভ্যান্স এসে জর্জকে এক লাথি মারে এবং জর্জ বলে, ভ্যান্স আমার মেয়ে কোথায় বল। ভ্যান্স তখন গাড়ির বক্স হাত দিয়ে বলে, তোর মেয়ে নেই। এই কথা শুনে জর্জ আর ভ্যান্সের মারামারি হয়। জর্জ শুধু চেষ্টা করছিল ভ্যান্সের গাড়ির বক্সটা খোলার জন্য। অনেক চেষ্টা করার পর দেখা যায় বক্সের ভিতর তার মেয়ে নেই। তখন ভ্যান্সকে বলে, সত্যি করে বল আমার মেয়েকে তুই কি করেছিলি। ভ্যান্স হেসে হেসে বলে, আমি তোর মেয়েকে মেরে ফেলেছি। আমার ছেলেকে তুই যেখানে পাঠিয়েছিলি আমিও তোর মেয়েকে সেখানে পাঠিয়ে দিয়েছি। এই কথা বলে তাদের মারামারি আবার শুরু হয়। পর্যায়ে ভ্যান্স জর্জকে ফেলে একটি প্লাস্টিক দিয়ে গলায় চেপে ধরে রাখে এবং জর্জকে মেরে ফেলে। জর্জের মেয়ে উপর থেকে দেখে কান্নায় ভেঙে পড়ে এবং সে ভ্যান্সের ছেলে পাবির প্রেমিকা ছিল। পাবি বলেছিল 4 বছর বয়সে তার বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন তার মা এবং সে রাস্তা চলে আসে এবং ভ্যান্স তখন তাদের সাহায্য করে। আর তখন দেখে ভ্যান্স তার বাবার মতো হয়ে যায়। জর্জ তার মেয়েকে অনেক টর্চার করতো, তাই পাপি বলেছিল তাকে তার পরিবারে নিয়ে যাবে এবং এসব জেনে জর্জ তার মেয়েকে অনেক মেরে পাপিকে স্টেশনে নিয়ে এসে টর্চার করে। তখন পাপি বলে, আমি পুলিশকে বলে দেব আপনি আপনার মেয়ের সাথে কি করলেন এবং তার মাকেও এভাবে করতে। এই কথা শুনে জর্জ পাপিকে হেলমেট দিয়ে আঘাত করে বেহুশ বানায়, এরপর মুখ চেপে মেরে ফেলে। বেনি বলেছিল না মারতে, জর্জ মেরে ফেলে। সেই দিনই ভ্যান্স পুলিশ স্টেশনে এসেছিল তার গাড়ির জন্য এবং পাপির লাশ তার গাড়িতে লুকিয়ে রেখেছিল। জর্জকে মেরে ভ্যান্স বেনি ও জর্জের লাশ নিয়ে গভীর জঙ্গলে চলে যায় এবং সেখানে লাশ গাড়ির মধ্যে ফেলে রেখে চলে আসে এবং গাড়িটাও ফেলে দেয়। আর পাপির লাশ বাড়িতে আসার পর কনস্টেবল সুধীর জর্জের মেয়েকে পাপির কাছে নিয়ে আসে এবং সে দেখে একদম কান্নায় ভেঙে পড়ে, কারণ তাকে সাহায্য করতে চাইছিল কিন্তু দেখা যায় পাপি মারা গেছে। শেষমেশ সে পাপির পরিবারের সাথে থেকে যায় এবং ভ্যান্স জেলে চলে যাওয়ার মাধ্যমে সিনেমাটি শেষ হয়।